জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম বিবিএ তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-25-15, কোর্সের নাম ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব, লেকচার 12, লেকচারের শিরোনাম বীমা কোম্পানির আর্থিক বিবরণী। উক্ত লেকচারের সাথে আসি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি এম কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠদান শেষে তোমরা আর্থিক বিবরণীর সংজ্ঞা বলতে পারবে, বীমা কোম্পানিতে রক্ষিত প্রধান হিসাবের বই সমূহ সম্পর্কে জানতে পারবে, বীমা কোম্পানির আর্থিক বিবরণী পূরণ করা হয় কোন কোন ফরম্যাট অনুযায়ী সেটি সম্পর্কে তোমরা জানতে পারবে, প্রিমিয়াম কাকে বলে সেটি তোমরা জানতে পারবে, বৃত্তি বা বার্ষিক বৃত্তির সংজ্ঞা প্রদান করতে পারবে, পুনঃবীমার সংজ্ঞা প্রদান করতে পারবে। আর এছাড়াও ফর্ম অফ লাইফ ইন্স্যুরেন্স রেভিনিউ অ্যাকাউন্টের যে ফর্ম আছে সেই ফর্মটা সম্পর্কে আলোচনা করতে পারবে, ব্যালেন্স শিটের ছকে বর্ণিত যে অ্যাসেট এবং লায়াবিলিটি আছে সেটি সম্পর্কে জানতে পারবে, পরিশেষে রেভিনিউ অ্যাকাউন্ট ক্যালকুলেশন করতে পারবে একটি বাস্তবে একটি অঙ্ক করার মাধ্যমে। শিক্ষার্থীরা, আমরা আর্থিক বিবরণীর সংজ্ঞা সম্পর্কে জানবো। আমরা জানি যে প্রত্যেক ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক অবস্থা কেমন আছে সেটি জানতে চায় এবং একটি নির্দিষ্ট হিসাব বছরের শেষ দিনে উক্ত প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের পরিমাণ কেমন আছে সেটি জানতে চাই। উক্ত ফলাফল জানার জন্য যে বিষয়টি সহযোগিতা করে বা যে বিবরণী সহযোগিতা করে সেই বিবরণীর নামই মূলত হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি কোন একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের ব্যবসায়িক লেনদেন গুলোর ফলাফল এবং নির্দিষ্ট সময়ের সমাপ্ত দিনে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য যে সকল বিবরণী প্রস্তুত করা হয় তাকেই মূলত আমরা আর্থিক বিবরণী বলি। প্রিয় শিক্ষার্থীরা, একটি নির্দিষ্ট সময়ের শেষে মূলত একজন ব্যবসায়ী জানতে চায় তার প্রতিষ্ঠানের মুনাফা বা লাভ কত এবং একটি নির্দিষ্ট সময় শেষের যে সমাপ্ত দিন আছে সেই সমাপ্ত দিনে একজন ব্যবসায়ী জানতে চায় তার প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের পরিমাণ কত। উক্ত লাভ ক্ষতি অথবা সম্পত্তি এবং দায়ের পরিমাণ যে বিবরণীর মাধ্যমে পাওয়া যায় সেই বিবরণীকে মূলত আর্থিক বিবরণী বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছিলাম ব্যাংক কোম্পানি নির্দিষ্ট কিছু হিসাব বই সমূহ সংরক্ষণ করে, অর্থাৎ তার হিসাবের সুবিধার্থে কিছু লেজার সংরক্ষণ করে অথবা কিছু ক্যাশ বুক সংরক্ষণের ব্যবস্থা করে এবং সেটির ফলে তার হিসাব সংরক্ষণ সুবিধা হয়। ঠিক তেমনি ব্যাংকিং কোম্পানিও কিছু নির্দিষ্ট হিসাব রক্ষণের জন্য নির্দিষ্ট কিছু রেজিস্টার বা নির্দিষ্ট কিছু বই সংরক্ষণ করে। উক্ত বইগুলো সম্পর্কে আমরা জেনে নিই। বীমা কোম্পানি রক্ষিত প্রধান হিসাবের বই সমূহ প্রপোজাল রেজিস্টার মেনটেন করে বীমা কোম্পানি। নিউ প্রিমিয়াম ক্যাশ বুক ব্যাংক কোম্পানি সংরক্ষণ করে। এজেন্সি ব্রাঞ্চ ক্যাশ বুক যেটি আছে, বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চের যে ক্যাশ বুক আছে এই ক্যাশ বুক গুলো তারা সংরক্ষণের ব্যবস্থা করে। এজেন্সি ডেবিট জার্নাল সংরক্ষণ করে। রেজিস্টার অফ পলিসি হোল্ডার সংরক্ষণ করে। চিফ জার্নাল
এক এজেন্সি লেজার, ইনভেস্টমেন্ট লেজার, রেজিস্টার অফ ক্লেম অ্যাডভাইস, জেনারেল রেজিস্টার, রিনিউয়াল, প্রিমিয়াম ক্যাশ বুক সংরক্ষণ করে, পিটি ক্যাশ বুক সংরক্ষণ করে, এছাড়াও কমিশন বুক সংরক্ষণের ব্যবস্থা করে। উক্ত রেজিস্টার বা উক্ত বই যদি তারা সংরক্ষণ করে অথবা তাদের হিসাবের সুবিধাতে ব্যবহার করে, সেক্ষেত্রে বীমা কোম্পানির হিসাব রক্ষণের সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বীমা কোম্পানির যে আর্থিক বিবরণী প্রস্তুত করে সেই আর্থিক বিবরণী সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে একটি নির্দিষ্ট ছক অনুযায়ী বীমা কোম্পানি তাদের আর্থিক বিবরণী প্রণয়ন করে থাকে এবং এই আর্থিক বিবরণী প্রণয়নের মাধ্যমে মূলত বীমা কোম্পানি তার মোট লাভ, তার নিট লাভ এবং তার সম্পত্তি এবং যে দায়ের পরিমাণ আছে ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করে। তাহলে আমরা দেখি 2010 সালের যে বীমা আইন আছে, এই বীমা আইন অনুযায়ী চূড়ান্ত হিসাব প্রস্তুত করার নির্দেশ দেয়া হলো, অর্থাৎ ব্যাংক উক্ত আইন বীমা কোম্পানি উক্ত আইন বলে নির্দেশ প্রদান করেছেন। ফর্ম এ অনুযায়ী সাধারণ এবং জীবন বীমা প্রতিষ্ঠানের উদ্বৃত্ত পত্র প্রস্তুত করার ফর্ম দেয়া আছে ফর্ম এ তে। ফর্ম বি তে দেওয়া আছে সাধারণ এবং জীবন বীমা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতে হবে কিভাবে, সেটির একটা ফরম্যাট দেওয়া আছে। ফর্ম সি তে দেওয়া আছে সাধারণ ও জীবন বীমা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করার নিয়ম দেওয়া আছে। ফর্ম ডি তে দেওয়া আছে জীবন বীমা প্রতিষ্ঠানের রাজস্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হবে, সেটির ফরম্যাট দেওয়া আছে। ফর্ম ই তে দেওয়া আছে সাধারণ বীমা প্রতিষ্ঠানের রাজস্ব হিসাব প্রস্তুত করার নিয়মাবলী দেয়া আছে। ফর্ম এফ তে দেয়া আছে মূল্যায়ন উদ্বৃত্ত পত্র প্রস্তুত করতে হবে কিভাবে, সেটি সম্পর্কে একটা নির্দিষ্ট ফরম্যাট দেয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা টোটাল যে বীমা কোম্পানি আছে সাধারণ বীমা এবং জীবন বীমা ক্ষেত্রে আমরা দেখলাম 6 ধরনের, এ থেকে শুরু করে এফ টাইপ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, এই যে ফর্মগুলো দেওয়া আছে এই ফর্মগুলোতে বীমা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে উক্ত 6টি ফর্মেট অনুযায়ী 6টি ছক অনুযায়ী বীমা কোম্পানির আর্থিক বিবরণী প্রণয়ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিমিয়াম সম্পর্কে জানবো, প্রিমিয়ামের সংজ্ঞা সম্পর্কে জানবো। আর প্রিমিয়াম বলতে মূলত অতিরিক্ত তথ্য প্রদানকেই বোঝানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জীবন বীমা প্রিমিয়াম সম্পর্কে যখন জেনেছি লেকচার 8-এ, তখন আমরা প্রিমিয়াম সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করেছি। আর বীমা কোম্পানির যে আর্থিক বিবরণী আছে, বীমা কোম্পানির আর্থিক বিবরণী নির্ণয় করার জন্য প্রিমিয়াম সম্পর্কে ধারণা লাভ করা অতি জরুরি। প্রিমিয়াম হচ্ছে বীমা গ্রহীতা কর্তৃক বীমাকারী প্রতিষ্ঠানকে দেয় অর্থ, অর্থাৎ বীমাকারী যেটির বিনিময়ে ঝুঁকি গ্রহণ করে সেটি মূলত প্রিমিয়াম। একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অথবা এককালীন বীমা গ্রহীতা তার ঝুঁকি নেবার নিমিত্তে বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে অর্থ সময় সময় প্রদান করে সেটিকেই মূলত প্রিমিয়াম বলা হয়। শিক্ষার্থীরা, টি.এইচ. কলিন একটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন। বীমা প্রিমিয়াম হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বীমা প্রতিষ্ঠানকে দেয় বার্ষিক প্রদত্ত অর্থ। তাহলে আমরা বুঝলাম যে বীমাকারী কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে অর্থ বীমা গ্রহীতা প্রদান করে সেটির নামই মূলত প্রিমিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্তি বা বার্ষিক বৃত্তি সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তি বা বার্ষিক বৃত্তি শব্দটির সাথে আমরা অনেক ছোটবেলা থেকেই
পরিচিত, নিশ্চয় তোমাদের মনে আছে তোমরা জেএসসি, পিএসসি, এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অনেকে বৃত্তি পেয়েছো। সেখানে আমরা দেখেছি যে কোন সরকারের পক্ষ থেকে অথবা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময় পর পর তোমাদেরকে কিছু অর্থ প্রদান করা হয় এবং সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। সেটি 3 মাস পর পর অথবা 6 মাস পর পর অথবা 1 বছর পর পর এই অর্থটি প্রদান করা হয় তোমাদেরকে। তোমরা ওই সময় যে অর্থটা এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর পেতে, ওই অর্থটাই মূলত বৃত্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জীবন বীমার আলোকে আমরা বার্ষিক বৃত্তি বা বৃত্তি সম্পর্কে এবার জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই, কোন ব্যক্তিকে বীমা কোম্পানির পক্ষ থেকে তার সারা জীবন ধরে প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করাই বার্ষিক বৃত্তি হিসেবে গণ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিকে অর্থাৎ বীমা গ্রহীতাকে যদি বীমাকারী কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট হারে যদি কোনো অর্থ প্রদান করা হয়, সেই অর্থটাকে মূলত আমরা বার্ষিক বৃত্তি বলি। এম এন মিশ্র একটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন। বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা হচ্ছে আগাম ক্রয়কৃত অর্থ হতে অর্থ প্রদানের ব্যবস্থা, যা কোনো ব্যক্তির জীবনের অবশিষ্ট সময়ের জন্য অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশোধ করা হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মূলত এই বৃত্তিটা দেওয়া হয় এবং এক্ষেত্রে একটি সম পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর পর প্রদান করা হয়। সেটি 1 বছর পর পর হতে পারে, 6 মাস পর পর হতে পারে, অথবা অন্য কোনো নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে প্রদান করে। শিক্ষার্থীরা, আমরা এবার পুনর্বীমা সম্পর্কে জানবো। আমরা পাশের মনোগ্রামে দেখতে পাচ্ছি একটি বড় ছাতা এবং একটি বড় ছাতার ভিতরে আরো কিছু ছোট ছোট ছাতা। শিক্ষার্থীরা, আমরা মূলত বড় ছাতা দিয়ে মূল বীমাকারীকে বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই যে বড় ছাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এই বড় ছাতাটা একটি প্রতীকী রূপ। এটি একটি বীমাকারী কর্তৃপক্ষ বা বীমাকারী কোম্পানি। উক্ত বীমাকারী কর্তৃপক্ষ অনেকগুলো ছাতার সহযোগিতা নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি মূলত যে এখানে যে বড় ছাতাটা আছে, এই বড় ছাতাটাই মূলত একটি বড় কোম্পানি এবং বড় কোম্পানি ছোট কোম্পানির সাথে সংযুক্ত, বিশেষ করে ঝুঁকি মিনিমাইজ করার জন্য। যে বৃহৎ বা মূল বীমাকারী প্রতিষ্ঠান আছে, এই বীমাকারী প্রতিষ্ঠানরা সহযোগিতা নেয় তার অন্যান্য যে বীমাকারী কোম্পানি আছে, সেই বীমা কোম্পানিগুলো সহযোগিতা নেয়। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা পুনর্বীমা সম্পর্কে বুঝতে পারলাম যে মূল বীমাকারী যদি তার ঝুঁকির অংশ বিশেষ অন্য কোম্পানির সাথে শেয়ারিং করে অথবা অন্য কোম্পানির সাথে নতুন ভাবে চুক্তি হয় ঝুঁকি মিনিমাইজ করার জন্য, তাহলে তাকেই মূলত আমরা পুনর্বীমা বলি। বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ বিশেষ পুনঃ চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির উপর ন্যস্ত করলে তাকে পুনর্বীমা বলে। একটি প্রামাণ্য সংজ্ঞা দেখি। এম এন মিশ্রা একটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন। পুনর্বীমা হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে ঝুঁকি গ্রহণকারী আদি বীমাকারী কোম্পানি তার ঝুঁকির অংশ বিশেষ পুনরায় একজন নতুন বীমা কোম্পানির নিকট বীমা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে পুনর্বীমা হচ্ছে পুনঃচুক্তির মাধ্যমে মূল বীমাকারী যে কোম্পানি আছে, সেই বীমাকারী কোম্পানি অন্য কোনো বীমা কোম্পানির সাথে নতুন ভাবে এটি চুক্তি করে, অর্থাৎ মূল বীমাকারী এবং পুনঃ বীমাকারীর মাধ্যমে মূলত ঝুঁকি বন্টন হয়। যদি মূল বীমাকারী মনে করে
যে তার যে ঝুঁকি, সেই ঝুঁকির অংশটি অনেক বড়, তার একার পক্ষে সেটি বহন করা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে সে ঝুঁকি মিনিমাইজ করার জন্য নতুন ভাবে অন্য কোনো বীমা কোম্পানির সাথে সে বীমা চুক্তিতে আবদ্ধ হয়। এক্ষেত্রে যদি কোনো বীমার ক্ষেত্রে যদি কোনো ক্ষতিপূরণের উদ্ভব ক্ষতিপূরণ করার যদি কোনো অবস্থা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে মূল যে বীমা গ্রহীতা ছিল এবং মূল যে বীমাকারী প্রতিষ্ঠান ছিল, আহ, তারা নিজেদের ভিতরে যে দাবি দেওয়া আছে সেগুলো মেটানোর ব্যবস্থা করবে এবং মূল বীমাকারী কোনো বীমাকারীদের কাছ থেকে তার ক্ষতিপূরণের অংশ প্রাপ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাইফ ইন্স্যুরেন্সের যে রেভিনিউ অ্যাকাউন্ট আছে, আমরা ফর্ম ডি অনুযায়ী উক্ত ফরম্যাট সম্পর্কে জানবো। রেভিনিউ অ্যাকাউন্টের যে ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী আমরা এখন তার যে আয় এবং যে ব্যয়গুলো আছে, সেই আয় এবং ব্যয়গুলো সম্পর্কে আমরা জানবো। শিক্ষার্থীরা, আমরা ইনকাম গুলো আগে দেখে আসি। আমরা জানি যে এটি বীমাকারী কর্তৃপক্ষের মূলত আয়, যে প্রিমিয়াম হিসাবে যে অর্থ পায় এবং উক্ত আনুষ্ঠানিকতা পালন করার জন্য যে সকল ফিস প্রদান করে বীমা গ্রহীতা ইত্যাদি মূলত আয়। আর এছাড়াও যে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যে লাভ করে, অর্থাৎ ইন্টারেস্ট বাবদ যে অর্থ পায় এবং ডিভিডেন্ড বা রেন্ট বাবদ যে অর্থ পায় ইত্যাদি হচ্ছে অন্যতম প্রধান উৎস, হচ্ছে ইনকামের উৎস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি ব্যালেন্স অফ লাইফ অ্যাসুরেন্স ফান্ডস এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। কোনো বছর শুরুতে যদি লাইফ অ্যাসুরেন্স ফান্ডের যে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্স দিয়ে মূলত আমরা শুরু করি, এই ফর্মেটটা শুরু করি, রেভিনিউ অ্যাকাউন্টের ফর্মেটটা শুরু করি। প্রিমিয়াম লেস রি-ইন্স্যুরেন্স। আমরা জানি যে ঝুঁকি মিনিমাইজ করার জন্য রি-ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে বীমাকারী কর্তৃপক্ষ। সুতরাং যদি প্রিমিয়াম প্রদান করা হয়েছে, প্রিমিয়াম নিঃসন্দেহে একটি আয় বীমা কোম্পানি ক্ষেত্রে, যদি সেটি যদি রি ইন্স্যুরেন্স করা হয়, তাহলে রি ইন্স্যুরেন্স অংশটুকু আমরা বাদ দিব। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, রিনিউয়েবল অফ প্রিমিয়াম, অর্থাৎ প্রথম বছরের প্রিমিয়াম এবং প্রিমিয়াম যদি রিনিউ করা হয় সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে, আমরা এই তিনটে আইটেম যদি পাই, এই তিনটে আইটেম আমরা যোগ করব। আর যদি আমাদের রি ইন্স্যুরেন্স থাকে, এই প্রিমিয়ামের সাথে যে অংশটুকু রি ইন্স্যুরেন্সের অংশ থাকবে সেটুকু আমরা বাদ দিব। কনসিডারিং অ্যানুইটি গ্রান্টেড লেস রি-ইন্স্যুরেন্স। অ্যানুইটি যে আমরা গ্রান্ট করব, অর্থাৎ বীমা গ্রহীতা কর্তৃক এককালীন যে অ্যানুইটির জন্য যে অর্থ প্রদান করবে, সেই অর্থটি আমরা আয় হিসেবে প্রদর্শন করব। সেক্ষেত্রে আমাদের যদি রি অ্যাসুরেন্সের কোনো অংশ থাকে, রি অ্যাসুরেন্সের পার্টটা আমরা বাদ দিব। এছাড়াও ইন্টারেস্ট এবং শিক্ষার্থীরা, এছাড়াও আমরা দেখছি যে আমাদের ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড অথবা রেন্ট বাবদ যদি আমরা কোনো ইনকাম করে থাকি, সেই ইনকাম এর অংশটুকু আমরা দেখাবো আয় হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছাড়াও আমাদের যে রেজিস্ট্রেশন ফি যদি তারা প্রদান করে থাকে, তাহলে রেজিস্ট্রেশন ফিটা আমরা আয় হিসেবে দেখাবো। বীমা গ্রহীতা যে রেজিস্ট্রেশন একটা ফি দিবে, সেই ফিটা আমাদের আয়, বীমা কোম্পানি হিসেবে আমাদের আয়। আদার্স ইনকাম, এছাড়াও যদি প্রিমিয়াম অথবা যে বীমাপত্র আছে এটি যদি বর্ধিত করা হয়, সেটির জন্য যদি কোনো ফি পাওয়া যায়, সেই ফি হচ্ছে আয় হিসেবে আমরা বিবেচনা করব। লস ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যদি লস হয় তাহলে সেটিকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেটি ট্রান্সফার করব। ট্রান্সফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা এটি দেখাবো। আমরা এবার ব্যয়ের খাতগুলো একটু দেখে আসি। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে বীমা দাবি যদি পূরণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটি বড় পরিমাণ অর্থ বীমা কোম্পানিকে প্রদান করতে হয় বীমা গ্রহীতাদের। এক্ষেত্রে আমরা উক্ত আইটেমটি খরচ হিসেবে, প্রধান খরচ হিসেবে আমরা দেখাবো ক্লেম আন্ডার পলিসি। বীমা গ্রহীতাদের যে পলিসি আছে, এই পলিসির যে দাবি আছে, সেই পলিসির দাবিটা যদি পূরণ করা হয়,
তাহলে সেটি আমরা দেখাবো। এক্ষেত্রে দুই ধরনের দাবি হতে পারে। একটি হতে পারে যে বীমার দাবির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা কেউ মারা গেছে বীমা গ্রহীতা, সেক্ষেত্রে এই দুটি অংশকে আমরা দাবি হিসেবে খরচ হিসেবে আমরা দেখাবো। অ্যানুইটি লেস রিঅ্যাসুরেন্স, অর্থাৎ অ্যানুইটির জন্য যে প্রিমিয়াম এককালীন বীমা গ্রহীতা প্রদান করে এবং একটি নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা যে প্রতি বছর অথবা একটি নির্দিষ্ট সময় পর পর যে অর্থ প্রদান করি বীমা গ্রহীতাদের, সেটি সেই অংশটুকু আমাদের একটি খরচ। এর থেকে যদি রিঅ্যাসুরেন্সের কোনো অংশ থাকে সেটি আমরা বাদ দিয়ে দেখাবো। সারেন্ডার ইনক্লুডিং সারেন্ডার বোনাস লেস রিঅ্যাসুরেন্স। সারেন্ডার অর্থ হচ্ছে সমর্পণ মূল্য, যেটাকে আমরা বলি যে বীমা গ্রহীতা হয়তো প্রিমিয়াম দিতে দিতে কোনো কারণে যদি সে আর দিতে পারছে না অথবা দিতে না চায়, তাহলে সেক্ষেত্রে তার প্রিমিয়াম বাবদ যে অর্থ জমা হয়েছিল সেক্ষেত্রে নির্দিষ্ট আনুষ্ঠানিকতা শেষে আমরা তাদেরকে প্রদান করি। সেখানে কিছু কর্তব্য করি আমাদের আনুষ্ঠানিক একটি নিয়ম অনুযায়ী, সেটিকে আমরা দেখাবো। কিন্তু এখান থেকে আমাদের রিঅ্যাসুরেন্সের যে অংশটুকু থাকবে রিঅ্যাসুরেন্সের অংশটুকু আমরা বাদ দিয়ে দেখাবো। বোনাস ইন ক্যাশ লেস রিঅ্যাসুরেন্স, আমাদের রিঅ্যাসুরেন্স ব্যতীত যে আমরা যে বোনাস ঘোষণা করেছি ক্যাশে, সেটি আমরা খরচ হিসেবে দেখাবো। বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম যদি হ্রাস করা হয় বোনাসের দরুন, বোনাস দ্বারা যদি আমরা আমাদের যে প্রিমিয়াম আছে সেটিকে যদি আমরা কম দেখাই তাহলে সেটি আমাদের খরচ হিসেবে বিবেচনা হবে, সেটি আমরা এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো। এছাড়াও বিভিন্ন যে খরচ আছে, এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট, এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্টের খরচগুলো আমরা রিঅ্যাসুরেন্সের খরচ ব্যতীত যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা খরচ হিসেবে দেখাবো। এর ভিতরে আছে ট্রাভেলিং এক্সপেন্সেস থাকতে পারে, অডিটর্স ফিস থাকতে পারে, ল চার্জ থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, আদার্স যে সকল খরচগুলো আছে সেই খরচগুলো আমরা সেই খরচগুলো আমরা একত্রিত করে আমরা আয় থেকে বাদ দিব। ব্যাড ডেট থাকতে পারে, ট্যাক্সের যদি থাকে তাহলে ট্যাক্সের অংশটা আমরা বাদ দিব। আদার্স এক্সপেন্ডিচার যদি থাকে তাহলে সেটি আমরা দেখাবো। প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সর্বশেষ আমাদের যে ব্যালেন্সিং ফিগার থাকবে ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে ব্যালেন্সিং ফিগার, এই ব্যালেন্সিংটা মূলত আমরা দেখাবো লাইফ অ্যাসুরেন্সের ফান্ড হিসেবে দেখাবো। একটি নির্দিষ্ট সময় শেষে সেই ফান্ডে কত আছে সেটি ব্যালেন্সিং ফিগারকে আমরা লাইফ অ্যাসুরেন্সের ফান্ড হিসেবে দেখাবো। জীবন বীমা তহবিল হিসেবে আমরা দেখাবো আয় এবং ব্যয় যে পার্থক্য আছে সেটি, অর্থাৎ আয় যদি বেশি থাকে ব্যয় থেকে তাহলে সেটিকে আমরা লাইফ অ্যাসুরেন্স ফান্ড হিসেবে দেখাবো। শিক্ষার্থীরা, আমরা ফর্ম 1 এ আলোচনা করেছি যে লাইফ অ্যাসুরেন্সের ব্যালেন্স শিট দেখানো হয় ফর্ম 1 অনুযায়ী। এক্ষেত্রে আমরা অ্যাসেট হিসেবে দেখাই যে লোন, আমরা যদি লোন প্রদান করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে লোন প্রদান করি এই লোন গুলোকে আমরা সম্পদ হিসেবে দেখাবো। সম্পত্তির পাশে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে যে ইনভেস্ট করে থাকি বীমা গ্রহীতাদের নিকট থেকে যে আমরা যে প্রিমিয়াম পাই আমরা বিমাকারী কোম্পানি হিসেবে সেই অংশটুকু আমরা ইনভেস্ট করি বিভিন্ন ক্ষেত্রে, যেমন ডিপোজিট ইন বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট সিকিউরিটি, মিউনিসিপ্যাল সিকিউরিটি, বন্ড ডিবেঞ্চার। আমরা বন্ড ডিবেঞ্চারও ক্রয় করতে পারি, ক্রয় করার মাধ্যমেও আমাদের ইনভেস্টমেন্ট হতে পারে। এক্ষেত্রে আমরা টোটাল যে ইনভেস্ট আছে সেই ইনভেস্ট গুলো আউটার কলামে একসাথে দেখাবো। এবং এছাড়াও আমাদের যে এজেন্ট ব্যালেন্স আছে, আমাদের যে উপপ্রতিনিধি আছে বা প্রতিনিধির যে ব্যালেন্স আছে সেটাকে আমরা দেখাবো। আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, কোনো যদি প্রিমিয়াম যদি বকেয়া থাকে তাহলে আমরা দেখাবো। আয় বকেয়া থাকলে আমাদের সেটি আমরা দেখাবো। এছাড়াও আমরা আমাদের যদি ইন্টারেস্ট, ডিভিডেন্ড এবং রেন্ট অর্থাৎ অন্য কোনো আয় যদি বকেয়া থাকে সেই বকেয়া আয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। সর্বশেষ আমাদের যদি কোনো দেনাদার থেকে থাকে সেটি দেখাবো, বিল রিসিভেবল। এছাড়াও যদি আমাদের ক্যাশ থাকে, নগদ অর্থ যদি আমাদের হাতে থাকে অথবা ব্যাংকে থাকে অথবা কোনো অ্যাকাউন্টে থাকে অথবা স্বল্প নোটিশে প্রদেয় এরকম কোনো ক্যাশ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই ক্যাশ গুলোকে সব একত্রিত করে আমরা আউটার কলামে নিব। টোটাল করলে আমরা
টোটাল অ্যাসেট পেয়ে যাব, যোগ করলে আমরা অ্যাসেট পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, আমরা দায়ের সাইডটা একটু দেখে আসি। আমাদের ফর্ম এ অনুযায়ী স্টেক হোল্ডার্স যে ক্যাপিটাল আছে, স্টেক হোল্ডার্স এর যে 4 প্রকার ক্যাপিটাল আছে সেটি আমরা দেখাবো। ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত যে ক্যাপিটাল গুলো আছে সেই ক্যাপিটাল গুলো আমরা দেখাবো। রিজার্ভ অর কন্টিনজেন্সি অ্যাকাউন্ট হিসেবে আমাদের ইনভেস্টমেন্ট রিজার্ভ, প্রফিট বা লস অ্যাকাউন্টে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ গুলো আমরা দেখাবো। ব্যালেন্স অফ ফান্ড অ্যাকাউন্ট, লাইফ অ্যাসুরেন্সের যে ফান্ড আমরা দেখলাম যে যদি আয় বেশি হয় খরচের থেকে, তাহলে যে ফান্ড থাকে সেটি হচ্ছে লাইফ অ্যাসুরেন্স ফান্ড হিসেবে, যেটা আমরা লিখি সেই ব্যালেন্সিং ফিগারটা আমরা উল্লেখ করব। এছাড়াও যে বিভিন্ন ফান্ড আছে ফান্ড গুলো আমরা দায় হিসেবে দেখাবো। লোন এবং অ্যাডভান্স যদি আমরা কোথাও থেকে নিয়ে থাকি সেগুলো আমরা দেখাবো। এছাড়াও আমাদের যদি কোনো খরচ বকেয়া থাকে সেই খরচগুলো আমরা দায় হিসেবে দেখাবো। শিক্ষার্থীরা, আমাদের যদি লোন এবং অ্যাডভান্স হিসেবে বিল পেয়াবল, অ্যানুইটি ডিউ অ্যান্ড আনপেইড থাকে, আউটস্ট্যান্ডিং ডিভিডেন্ড থাকে, আদার্স লায়াবিলিটি যদি থাকে সেগুলো আমরা দায় হিসেবে দেখাবো। এভাবে আমরা আমাদের টোটাল দায় নির্ণয় করব। টোটাল দায় এবং সম্পত্তি এভাবে আমরা ফর্ম 1 অনুযায়ী নির্ণয় করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ম্যাথ সলিউশন করব। ইন্স্যুরেন্স কোম্পানির একটি ম্যাথ সলিউশন করব। প্রবলেম 1 এ বলা আছে ফ্রম দ্য ফ্লোইং ইনফরমেশন, নিচের ইনফরমেশন থেকে ক্যালকুলেট রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট আমাদের নির্ণয় করতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2019। 2019 এর 31st ডিসেম্বর পর্যন্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে। উক্ত ইনফরমেশন থেকে মূলত আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে। আমাদের কোম্পানির নাম হচ্ছে এবিসি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর আমাদের দেওয়া আছে 31st ডিসেম্বর 2019 তথ্যগুলো আমাদের দেওয়া আছে। শিক্ষার্থীরা, আমাদের অ্যাকাউন্ট টাইটেল হিসেবে দেওয়া আছে যে ক্লেম। আমরা জেনেছি, আমরা ফর্ম ডি অনুযায়ী জেনেছি যে এই ক্লেম বা বীমার দাবি থাকে দুই রকমের। একটি হচ্ছে যদি বীমা গ্রহীতার মৃত্যু হয় সেটি, অথবা যদি তার মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে সেটি। শিক্ষার্থীরা, আমরা যখন আইটেম গুলো পড়বো তখন আমরা একটু আলোচনা করে নেব যে উক্ত আইটেমটি আমরা ব্যয় হিসেবে দেখাবো না আয় হিসেবে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বীমা দাবি অন্যতম খরচের উৎস, খরচের আইটেম বীমা কোম্পানির জন্য। সেক্ষেত্রে আমাদের ডেথ ক্লেম যেটি আছে অথবা ম্যাচিউরড যেটি ক্লেম যেটি আছে সেটিকে আমরা খরচ হিসেবে দেখাবো। 70,000 টাকা এবং 30,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাবো। প্রিমিয়ামস একটি আয়, এর সাথে আমরা ইন্স্যুরেন্স যদি থাকতো সেই অংশটা আমরা বাদ দিতাম, তো আমাদের অঙ্কে নাই। আমাদের প্রিমিয়াম বাবদ 7,03,090 টাকা দেওয়া আছে, আমরা সেটি দেখাবো। আয় হিসেবে আমরা দেখাবো ট্রান্সফার ফি যেটি আছে, ট্রান্সফার ফিটা আমরা দেখাবো আমাদের কনসিডারিং অফ অ্যানুইটি গ্রান্টেড। আমাদের যে অ্যানুইটি যে আমরা গ্রান্টেড করছি, অর্থাৎ এককালীন বীমা গ্রহীতার যে নিকট থেকে আমরা যে অ্যানুইটি পেয়েছি সেই অ্যানুইটি আমাদের নিঃসন্দেহে একটি আয়ের বড় উৎস, সেটিকে আমরা দেখাবো। অ্যানুইটি পেইড করেছি আমরা বীমা গ্রহীতাদের, এটি আমাদের একটি খরচ, আমরা খরচটাকে খরচের সাইডে দেখাবো। এছাড়াও আমাদের এক্সপেন্ডিচার অফ ম্যানেজমেন্টের খরচ বাবদ আমাদের কিছু খরচ আছে, সেই খরচটা আমরা দেখাবো। এছাড়াও আছে আমাদের ইন্টারেস্ট, ডিভিডেন্ড, রেন্ট আছে, সেটি আমরা দেখাবো। এটি আমাদের একটি আয়ের উৎস, আয়ের সাইড দেখাবো। ইনকাম ট্যাক্স প্রদান করা হয়েছে, তাহলে এটি আমাদের খরচটাকে আমরা দেখাবো। সারেন্ডার্স আছে, সমর্পণ মূল্য আছে, এটি আমাদের ব্যয় আমরা দেখাবো। বোনাস ইন রিডাকশন ইন প্রিমিয়ামের জন্য যে কর্তন করা হয়েছে, বোনাস দিয়ে যে প্রিমিয়াম কর্তন করা হয়েছে সেটিকে আমরা খরচ হিসেবে দেখাবো। ডিভিডেন্ড পেইড টু স্টেক হোল্ডার্স বা শেয়ার হোল্ডার্স যারা আছে, শেয়ার হোল্ডার্সদের
শেয়ার হোল্ডার্সদের যে ডিভিডেন্ড আমরা প্রদান করবো, এটি নিশ্চয় আমরা আয় ব্যয় হিসেবে দেখাবো না, এটা আমরা ব্যালেন্স শিটে দেখাবো। অ্যামাউন্ট অফ লাইফ অ্যাসুরেন্স ফান্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, কোন বছর শুরুতে যে লাইফ অ্যাসুরেন্সের যে ফান্ড ছিল, সেই ফান্ডের একটা ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা দিয়েই মূলত আমাদের যে রেভিনিউ যে অ্যাকাউন্ট আছে, সেই রেভিনিউ অ্যাকাউন্টটা মূলত শুরু হবে হচ্ছে আমাদের লাইফ অ্যাসুরেন্স ফান্ডের বিগিনিং যেটি আছে সেটি দিয়ে আমরা শুরু করবো। শিক্ষার্থীরা, তাহলে আমরা সলিউশন করি। এবিসি অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019। শিক্ষার্থীরা, আমরা যে বীমা দাবি আমরা দেখেছি, এবং বীমা দাবি যেহেতু আমাদের খরচ, সেহেতু আমরা এখানে দুই প্রকার বীমা দাবি আমাদের দেওয়া আছে। একটি হচ্ছে মৃত্যু হয়েছে গ্রাহকের সেটি, এবং মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটির ক্ষেত্রে আমাদের দুই প্রকার দাবি দেওয়া আছে। দুই প্রকার দাবি আমরা আউটার কলামে যোগ করে আমরা তার সমষ্টি, আমরা ইনার কলামে যোগ করে আমরা তার সমষ্টি আউটার কলামে বসিয়েছি। আমাদের যে অ্যানুইটি ছিল শিক্ষার্থীরা, আমাদের দুই রকমের অ্যানুইটি আমরা এখানে দেখলাম। অ্যানুইটি পেইড একটি, আর একটা হচ্ছে কনসিডারিং অফ অ্যানুইটি গ্রান্টেড। কনসিডারিং অ্যানুইটি গ্রান্টেড যেটি আছে, এটি হচ্ছে বীমা কোম্পানির জন্য একটি আয়ের অংশ, সেহেতু আমরা এটিকে দেখাবো আমাদের ইনকাম হিসেবে দেখাবো। অ্যানুইটি পেইড যেটি, এটি হচ্ছে গ্রহীতাদেরকে প্রদান করতে হয়, সেহেতু একটি বীমা কোম্পানির জন্য খরচ, এটাকে আমরা খরচ হিসেবে দেখবো। শিক্ষার্থীরা, আমরা দেখি আমাদের অ্যানুইটিটা দেখালাম খরচ হিসেবে। আমাদের কনসিডারিং অ্যানুইটি গ্রান্টেড যেটি আছে, সেটি আমাদের আয় হিসেবে আমরা দেখালাম। এরপরে আমরা বোনাস ইন ক্যাশ, বোনাস যে আছে ক্যাশে, সেটি আমরা রেভিনিউ অ্যাকাউন্ট হিসেবে, যেহেতু আমাদের এটি খরচ, বোনাস দেওয়া হয়েছে বীমা গ্রহীতাদের, সেহেতু আমরা এটিকে ডেবিট হিসেবে, এক্সপেন্ডিচার হিসেবে আমরা দেখালাম। বোনাস ইন ডিডাকশন অফ প্রিমিয়াম, অর্থাৎ বোনাস দেওয়া হয়েছে সেটি সমন্বয় করা হয়েছে প্রিমিয়ামের সাথে, সেটি একটি খরচ। আমরা একটু দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে বোনাস পেইড ইন ক্যাশ, এছাড়াও আমরা দেখলাম যে এক্সপেন্ডিচার অফ ম্যানেজমেন্ট ফি। তাহলে এক্সপেন্ডিচার অফ ম্যানেজমেন্ট ফি আমরা খরচ হিসেবে দেখালাম, এক্সপেন্ডিচার অফ ম্যানেজমেন্ট ফি আমরা দেখালাম। আমাদের ব্যয় যে খাত আছে, এক্সপেন্ডিচার হিসেবে আর দেখানোর মতো কোনো আইটেম আমাদের নেই। আমরা এবার যে প্রিমিয়াম আছে, আমাদের যে ইন্টারেস্ট ডিভিডেন্ড আছে, এই ইন্টারেস্ট ডিভিডেন্ড আমরা যে আয় করেছি, ইন্টারেস্ট ডিভিডেন্ড হিসেবে যে আয় করেছি, যে শিক্ষার্থীরা আমরা একটু দেখতে আসি। ইন্টারেস্ট ডিভিডেন্ড অ্যান্ড রেন্টস যেটি আছে আমাদের 95,000 টাকা। এই 95,000 টাকার ভিতরে আমরা এই আয়টি করেছি, এবং এই আয়টি করার সময় আমরা এটার জন্য একটা ট্যাক্সও প্রদান করছি। তাহলে উপর ট্যাক্সটি বাদ দিয়ে আমাদের নেট ইন্টারেস্ট ডিভিডেন্ড বা রেন্টস যেটি আছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি। আমাদের যে ট্রান্সফার ফি আছে, ট্রান্সফার ফি আমাদের জন্য একটি আয়, এবং সেই ট্রান্সফার ফিটি আমাদের বীমা কোম্পানির আয় হিসেবে আমরা দেখতেছি। এছাড়াও আমাদের যে কনভার্সন, শিক্ষার্থীরা আমরা দেখতে আসি, আমাদের কনভার্সন ছিল 10,000 টাকা ছিল, এটি একটি আমাদের আয়ের উৎস, আমরা আয় হিসেবে প্রদর্শন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা টোটাল ইনকাম পাইলাম 24,94,000, 24,94,000 টাকা। আমরা ব্যালেন্সটা দুই সাইডে নিলাম, নেবার ফলে আমাদের যে টোটাল যে এক্সপেন্ডিচার ছিল, এই এক্সপেন্ডিচার গুলো আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের যে ইনকামটা আমাদের খরচের থেকে বেশি, সেহেতু আমাদের যে ব্যালেন্সিং ফিগারটা হবে, নিশ্চয়ই ব্যালেন্সিং ফিগারটা আমরা লাইফ অ্যাসুরেন্স ফান্ড হিসেবে আমরা উল্লেখ করব। তো আমরা বাদ দিয়েছি খরচগুলো, আয় থেকে খরচগুলো বাদ দিয়েছি। বাদ দেওয়ার ফলে আমাদের 22,94,000 টাকা আমাদের
এখন ব্যালেন্সিং ফিগার আছে, ব্যালেন্সিং ফিগারটা আমরা ব্যালেন্স অফ লাইফ অ্যাসুরেন্স ফান্ড হিসেবে আমরা দেখলাম। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট নির্ণয় করতে পেরেছি এবিসি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে আমরা আমাদের পাঠদান আজকে শেষ করব। তো পাঠদান শেষ করার আগে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়গুলো একটু এক নজরে আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে আর্থিক বিবরণী হচ্ছে এমন এক ধরনের বিবরণী যেখানে একটি নির্দিষ্ট সময় শেষে এবং নির্দিষ্ট সময়ের শেষ দিনের যে আর্থিক অবস্থা আছে এই আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। প্রধান প্রধান যে হিসাব রক্ষণ বই সংরক্ষণ করে বীমা কোম্পানি সেটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা বিবরণী ফর্ম সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি যে বীমা কোম্পানির ক্ষেত্রে 6 ধরনের বিবরণী ফর্ম আছে। এক্ষেত্রে বিবরণী ফর্ম এ অনুযায়ী মূলত ব্যালেন্স শিট তৈরি করা হয়। আমরা বি ফর্ম দেখেছি, সি ফর্ম দেখেছি, ডি ফর্ম দেখেছি এবং ই ফর্ম দেখেছি। 6 প্রকার ফর্ম আমরা দেখেছি। আমরা 6 প্রকার ফর্ম দেখেছি। এর ভিতর হচ্ছে আমাদের ফর্ম এ যেটি সেটি হচ্ছে আমাদের ব্যালেন্স শিট নির্ণয় করার জন্য, ফর্ম ডি যেটি সেটি আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের জন্য। সেক্ষেত্রে আমরা জেনেছি প্রিমিয়াম সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর পর বীমাকারী কর্তৃপক্ষকে যে অর্থ প্রদান করে যেটির বিনিময়ে মূলত বীমাকারী ঝুঁকি বহন করে সেটির নামই মূলত প্রিমিয়াম। আমরা বার্ষিক বৃত্তি সম্পর্কে জেনেছি। বার্ষিক বৃত্তি মূলত বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেয় বার্ষিক অর্থ, যেটি পরিমাণ সব সময় একই রকম থাকে। এছাড়াও আমরা পুনর্বীমা সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি পুনর্বীমা হচ্ছে এমন এক ধরনের বীমা যেখানে মূল বীমাকারী তার ঝুঁকি মিনিমাইজ করার জন্য অন্য কোনো বীমা কোম্পানির সাথে পুনরায় চুক্তি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই লেকচারটি তৈরি করার জন্য অর্থনৈতিক সমীক্ষা 2020 এডিকশনের রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স বীমা একাডেমি সংখ্যা 7ম সংখ্যার সহযোগিতা নিয়েছি। এছাড়াও আমি ফর্ম 1 এবং ফর্ম ডি সহযোগিতা নিয়ে আমি আমার লেকচারটি তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা না বললে নয়, তোমাদের করোনাকালীন তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে সেটির জন্য আমি তোমাদের পক্ষ থেকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য মহোদয়কে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা অনলাইন ক্লাসের সাথে থাকো এবং অনলাইন ক্লাসে চোখ রাখো এবং পড়াশোনায় নিজেদেরকে ব্যস্ত রাখো। প্রিয় শিক্ষার্থীরা, একটি নীতি বাক্যের মাধ্যমে আমি আজকের ক্লাস শেষ করব। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে পজিটিভলি চেঞ্জ করতে পারি তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। সকলকে ধন্যবাদ। আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।